চরিত্র অমলা। আজ 12 বছর পর আমি আমার স্বপ্নের গ্রাম আনন্দপুরে ফিরছি। জানি না যা ফেলে এসেছি তা আগের মতন দেখতে পাবো কিনা, জানি না আমার স্বপ্নটাকেও আগের মতন ফিরে পাবো কিনা, জানি না বিশ্বায়নের বিভৎস দূষণ তাকে কতটা ক্ষতবিক্ষত করেছে। সেই ছোটবেলার খেলার মাঠ, পুকুর ঘাট, সাঁতার কাটা, পুতুল খেলা, কত কিছু স্মৃতি ভেসে আছে একদম চোখের সামনে। কত আনন্দ, যেন আনন্দের ধারা বয়ে যেত। তারপর যৌবনের অনেকটা সময়ও এখানে আনন্দে কেটেছে, কিন্তু চিরদিন একই রকম তো যায় না, আমারও একই রকম গেল না। মেয়ে তো বড় হয়েছে, তাই আমার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু আমি তো চাই না। তাই আমার স্বপ্নের গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হলো অনেক দূরে। এ ব্যাপারে আমার মা অবশ্য দোষী নয়। মায়ের আদর্শ এবং ইচ্ছে অনেক বড়। মা চেয়েছিলেন আমি একজন সৎ IAS অফিসার হয়ে এই গ্রামের স্বপ্ন পূরণ করি। গ্রাম ছেড়ে অনিশ্চয়তার পথে বেরিয়ে পড়লাম। জীবনটা তখন সুখের হয়নি। চলার পথে লড়াই করতে করতে আমি তখন প্রচন্ড ক্লান্ত। আর এমনি করেই 12টা বছর কেটে গেছে। এই 12 বছর আমার জীবন পথে মানুষগুলো আমাকে এতটাই বন্দি করে রেখেছিল, আমি কোথাও সঠিকভাবে যোগাযোগ রাখতে পারিনি। তবে IAS অফিসার আমি হয়েছি। আর আজ 12 বছর পর আমার জন্মস্থান, আমার স্বপ্নের গ্রাম আনন্দপুরে ফিরছি। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তবে জানি না সেখানে কোনো পরিণতি অপেক্ষা করছে আমার জন্য। আনন্দপুর এসে গেছে, যদিও পুরোপুরি মনে হচ্ছে ট্রেন চলে যাওয়ার শব্দ। ট্রেন তো চলে গেল, কিন্তু আমি এখন কিভাবে যাব? আমার স্বপ্নের গ্রামটার নামটাও তো বদলে গেছে মনে হচ্ছে, কারণ যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে জানি না। স্টেশনের নামটাও দেখছি শুধুমাত্র ঠিক আছে, কিন্তু গ্রামের রাস্তা, ঘর বাড়ি সবই তো বদলে গেছে। 12 বছর পর এত পরিবর্তন অবশ্য 12 বছর কম তো নয়। এখানে আমার শ্বাস প্রশ্বাসেরও কষ্ট হচ্ছে। স্বপ্নটা মনে হচ্ছে ভেঙেই গেল। জানি না আমার বাবা আমাকে ক্ষমা করতে পেরেছেন কিনা, তার অহংকার আজও কি পরিমাণে আছে। আমার মা আমাকে পালাতে সাহায্য করার জন্য তারও কি শাস্তি হয়েছে? আর আমার সবচেয়ে কাছের মানুষ, যার হওয়ার কথা ছিল, সে কেমন আছে? ওর জন্যই তো আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজ 12 বছর পরে আমার মনের মানুষটাকেও কি খুঁজে পাবো? আমি যখন গ্রাম ছেড়ে চলে যাই, সে অবশ্য কথা দিয়েছিল আমাকে, কিন্তু আবার বাবার প্রভাব প্রতিপত্তি ওই বাধাকে বিষাক্ত করে দিত। তাই সেদিন আর ওর কথা শুনিনি। ওর মনে দুঃখ দিয়েই
আমি চলে গিয়েছিলাম সেদিন। 12 বছর কেউ আমার খবর নেয়নি। তাহলে সবাই কি আমাকে ভুলে গেছে? জানি না। দেখি আমার স্বপ্নের জগৎটা কতটা পরিবর্তন হয়েছে। কালো নাব রিক্সার হর্নের স্বপ্ন। আরে ওই রিক্সাওয়ালাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ও কি আমাকে চিনতে পেরেছে? আমার ছোটবেলায় আমাকে স্কুলে দিয়ে আসতো, আবার স্কুল থেকে বাড়ি নিয়ে আসতো। বয়সও তখন খুব কম ছিল। ওদের গরিবের সংসার, তাই খুব কম বয়সেই ওকে রিক্সা চালিয়ে রোজগার করতে, সংসার চালাতে হতো। ওর ভবিষ্যৎ নিয়ে ওর মা বাবার কোনো কৌতূহল বা মাথা ব্যথা ছিল না, কোনো স্বপ্নও ছিল না। আমার ক্ষেত্রে অন্তত মায়ের তো সমর্থন ছিল। রিক্সাওয়ালাকে আমার পরিচয় দিইনি। গ্রামের নামটা বলতে চিনতে পারল, কিন্তু বলল ও নাম এখন আর নেই। জানেন দিদিমণি, ওই নাম এখন আর নেই। এখন সব পাল্টে গেছে। আমার বাবাকে মনে আছে কিনা জিজ্ঞাসা করতে গিয়েও বারবার ভাবছি, যদি না চিনতে পারে, অথবা আমার কোনো পুরনো কথা জিজ্ঞাসা করে, অথবা এখনকার কোনো খবর দেয়। যেতে যেতে বারবার ভাবছি কি করব, তাহলে কি জিজ্ঞাসা করব? শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারলাম না, জিজ্ঞাসা করেই ফেললাম। কাশীনাথ বাবুকে চেনো? বেশ গম্ভীর হয়েই বলল, গ্রামের সবাই চেনে ওই মানুষটাকে। কিন্তু দিদিমণি, ওই মানুষটাকে তোমার কি দরকার? রিক্সাওয়ালার নামটাও নিশ্চিত করে নিয়েছি, ওর সেই বুদ্ধ নামই আছে। বুদ্ধ বলল, কাশীনাথ বাবুর নামে অমলা দিদিমণি পালিয়ে যাওয়ার পর প্রচন্ডভাবে ভেঙে পড়েছিলেন মানুষটা। দিন রাত মদ খেয়ে বসে থাকতেন। এত সময় এক সময় যে ভালো কাজের জন্য গ্রামের সবাই ওনাকে ভালোবাসত, এখন সবাই ঘৃণা করে। আপনারই দেখলে দুঃখ হবে। মানুষটাকে করুণ স্বরেই জানতে চাইলাম। আর ওনার স্ত্রী সরলা দেবী, উনি কেমন আছেন? এ প্রশ্নের উত্তরে বুদ্ধ চোখের জল এসে গেল। প্রায় কাঁদতে কাঁদতেই বলল, গ্রামের উন্নতি সামনাসামনি কাশীনাথ বাবু করলেও আসল উদ্দেশ্য ছিল তো গিন্নিমার। গ্রামের প্রায় সব মানুষের কাছে উনি মায়ের মতোই ছিলেন। জানতে চাইলাম তার কি অবস্থা হয়েছে। বুদ্ধ কাঁদতে কাঁদতে বলল, গিন্নিমা আর নেই, গিন্নিমা আর নেই। আমি অবাক হয়ে জানতে চাইলাম, নেই মানে কি হয়েছিল? বুদ্ধ কেঁদেই চলেছে। ওর এই করুণ কান্না আমাকে বুঝিয়ে দিল মায়ের সম্পর্কে। কথা বলার মতো অবস্থা ছিল না। ভয়ঙ্কর ভাবে দূষিত হলো। আসলে আমার মাই তো ছিল আমার সব স্বপ্নের মূল। বারবার জিজ্ঞাসা করলাম বুদ্ধকে, কিছুতেই কিছু বলল না। কাঁদতে কাঁদতে শুধু বলল, এই গ্রামের অন্য লোকের কাছে জেনে নিন দিদিমণি, আমি আর বলতে পারবো না। রিক্সা থেকে নেমে এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। প্রকৃতির সব রকম সৌন্দর্য দিয়ে সাজানো আমাদের বাড়ি।
সেটা এখন আর নেই। ওখানে গড়ে উঠেছে ভয়ঙ্কর দৈত্যের মতন বড় আর বহুতল উঁচু বিরাট বিল্ডিং। প্রকৃতির কোমলতা সেখানে আর নেই। বিল্ডিং থেকে একটু দূরে চোখে পড়ল একটা পাথরের মূর্তি বসানো রয়েছে মনে হচ্ছে, আর তার পায়ের কাছে এক অসহায় জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষ বসে কাঁদছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে বিল্ডিং এর সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছিলাম কাশীনাথ বাবুর কথা। সে আমাকে এই বৃদ্ধের দিকে আঙুল তুলে দেখালো। আমার চোখ ভিজে গেল, বুকের ভেতরটা কেঁপে উঠল। কান্না ভেজা গলায় সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম ওনার স্ত্রীর কথা জিজ্ঞেস করায় তার চোখটা ভিজে উঠল। সে কোনো উত্তর দেয়নি, আঙুলটা ওই বৃদ্ধের দিকেই দেখিয়েছে। স্বপ্নটা আমার হয়ে গেল। তবুও মনকে শান্ত করে ধীরে ধীরে বৃদ্ধের খুব কাছে গিয়ে বসলাম। অবাক হয়ে দেখলাম পাথরের মূর্তিটা তো আমারই। জিজ্ঞাসা করলাম এটা কে? চুপচাপ বসে থাকা মানুষটা এবার হাউ মাউ করে কেঁদে উঠল। পাথরের মূর্তিটা ধরে সে কি কান্না! চিৎকার করে বলতে লাগলো, তোমরা কেউ আমার মেয়ের গায়ে হাত দেবে না। ওর অনেক স্বপ্ন ছিল, আমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছি, সব দূষিত করে দিয়েছি, আর তোমরা ওকে স্বপ্নটাকে দূষিত করতে দেবে না। এখন থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আমি শান্তভাবে জানতে চাইলাম, সরলা দেবী কেমন আছেন? আপনার স্ত্রী? কাঁদতে কাঁদতে উনি বললেন, আমায় ছেড়ে চলে গেছে। আমি ওর কথা শুনিনি। ওর মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমি সব ভেঙে দিয়েছি। তাই অভিমান করেই সে চলে গেছে। জানতে চাইলাম আপনাদের সেই সাজানো বাড়ি কি হলো? কাঁদতে কাঁদতে বৃদ্ধ জানালেন, দূষণ রাক্ষস বড় হাঁ করে দাঁড়িয়ে আছে। রাক্ষসটা। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন? রাক্ষসটার ভয় নেই? উনি বললেন, আমি আমার মেয়ের পথ চেয়ে বসে আছি। ও ফিরে আসলে এই গ্রামটা আবার পাল্টে যাবে। আমার স্বপ্ন, আমার মেয়ের স্বপ্ন, ওর মায়ের স্বপ্ন সব পূরণ হবে। কিন্তু করুন। কাঁদতে কাঁদতে বৃদ্ধ তারপর কাঁদতে কাঁদতে উত্তর দেন, কিন্তু মেয়ে তো আর আসবে না। ব্যাকুল কণ্ঠে জানতে চাইলাম, কেন? মেয়ে আসবে না কেন? বৃদ্ধ ব্যাকুল ভাবে বললেন, শুনেছি প্রবল ভূমিকম্পে পাহাড়ের ধস নেবে ও চাপা পড়ে মারা গেছে। আমি জানতে চাইলাম, খোঁজ নেননি? কাঁদতে কাঁদতে অসহায় মানুষটা বললেন, কেউ বলতে পারেনি, আর খবরের কাগজে তো এইটাই দিয়েছে। আমি করুণ ভাবে বললাম, এখন সে যদি আবার ফিরে আসে? এবার বৃদ্ধের চোখের জল আর বাঁধ ভাঙে না। চিৎকার করে বললেন, আর কিছু করার নেই রে মা। আমি বারবার আমার জীবনে ভুল করেছি, সবার স্বপ্ন দূষণ করেছি, আমি ঘটিয়েছি। করুণ আবহাওয়া, সবাই বারণ করেছিল। আমার স্ত্রী সরলাও বারবার অনুরোধ করেছিল, গ্রামের সবাই বারণ করেছিল, কিন্তু আমি কথা শুনিনি। 12 বছর হয়ে গেল।
দেখে আমি আমার আদরের মেয়ের অন্ত্যেষ্টি করে দিয়েছি। আজ সে ফিরে এলেও সে তো আমার কাছে মৃত। আমি জীবনের এই মারাত্মক অপরাধে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। নতুন করে ভুল ভাঙানোর ইচ্ছে আমার আর নেই। শেষ একটা আশ্রয়ের সামনে চললাম। যদি আমার স্বপ্ন দূষণে আর কিছু বাকি থাকে সেটাও দেখে যাই। চলতে চলতে একজনকে জিজ্ঞাসা করলাম, পার্থদের বাড়ি কোথায়? আমার প্রিয় মানুষ, আমার স্বপ্নের মানুষ, যাকে জিজ্ঞাসা করলাম নামটা শুনে সে রীতিমতন ঘাবড়ে গেল। ভয়